জানেন, ভালোবাসার তো হাজার মোড়। কোথাও হাসি, কোথাও চোখের জল, আবার কোথাও ভুল বোঝাবুঝি, কোথাও ফিরে পাওয়া শান্তি। ওঠাপড়া, দূরত্ব, অভিমান সব মিলিয়ে তো একটা সম্পর্ক বাঁচে। যেমন জীবন বাঁচে ঝড় রোদ্দুরের মাঝে। তাহলে কি এসব কষ্টে ভালোবাসা থেমে যাবে? না, ভালোবাসা তো থামার জন্য নয়, ভালোবাসা চলার জন্য। ভালোবাসা মানে নিখুঁত হওয়া না, ভালোবাসা মানে সব অপূর্ণতা নিয়েও কাউকে ধরে রাখা। শেষে দাঁড়ালে একটা কথাই সত্যি থাকে, যে হৃদয় সত্যি ভালোবাসে সে হাজার মোড় পেরিয়েও ফিরে যায় তার নিজের মানুষের কাছে। নমস্কার, গল্প ওয়ার্ড স্টুডিওতে আপনাকে স্বাগত। আচ্ছা, রিয়া এবং অনুরাগকে মনে আছে তো আপনাদের? হ্যাঁ হ্যাঁ, জানি জানি, এত সহজে ভুলবেন না। তাই তো আপনাদের জন্য আজ তাদের প্রেমের দ্বিতীয় পর্ব এনেছি আমরা। অবশ্যই এবারও লেখিকা সুস্মিতা গোস্বামী। আমাদের প্রথম গল্পের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তবে আজকের মতন গল্প শুরু করি, দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, গল্প শুরুর পূর্বে ওই যে বলার, সিগারেট খাবে না প্লিজ, তার চেয়ে গল্প শুনুন। শুরু হচ্ছে হাসতে তোমায় হবেই, দ্বিতীয় পর্ব। অনুরাগ আর রিয়ার ভালোবাসার সম্পর্ক তখন 1 মাসে পা দিয়েছে। কিন্তু কলেজ লাইফে সেই টক ঝাল উত্তেজনার ঝগড়া যেন হঠাৎ থেমে যাওয়ায় দুজনেই ভিতরে ভিতরে অস্বস্তি অনুভব করছিল। বিশেষ করে রিয়া অনুভবের গাম্ভীর্যের নতুন মাত্রা দেখতে না পেয়ে যেন হাঁফিয়ে উঠেছিল। এই সময় রিয়ার সামনে আসে ফাইনাল ইয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তার ইকোনমিক্স ফিল্ড স্টাডি প্রজেক্ট। রিয়ার বিষয় মানসিক চাপ এবং পারিবারিক বাজেটে তার প্রভাব, একটি কাস্টমাইজড সার্ভে অ্যানালিসিস। রিয়া চেয়েছিল তার প্রজেক্টে মানুষের আবেগকে অর্থনীতির চোখে দেখাতে। তার সেই কাজ নিয়েই সে তার ডিপার্টমেন্টের একটি কোণের টেবিলে বসেছিল। টেবিল জুড়ে ছড়িয়ে আছে প্রায় 200টি হাতে লেখা সার্ভে ফর্ম। ফর্মগুলো সব এলোমেলো, কোথাও কাটাকুটি, কোথাও রঙিন পেন্সিলের দাগ, সম্পূর্ণ বিশৃঙ্খল। রিয়া মাথায় হাত দিয়ে নেহাকে বলল, নেহা, আমার সব ডেটাগুলো একেবারে ইমোশনাল জগা খিচুড়ি হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম মানুষের ইমোশন দিয়ে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করব, কিন্তু এখন তো সবগুলোকে নিয়ে কোয়ান্টিফাই করে রিগ্রেশন অ্যানালাইসিসে ফেলতে হবে। আমি তো বুঝতেই পারছি না খুব খুশি আর মোটামুটি খুশিকে কিভাবে একই নম্বর দেব। এই জন্য তোকে বলেছিলাম একটা স্ট্যান্ডার্ডাইজ ডিজিটাল ফর্ম বানাতে। তোর এই হাতে লেখা ফর্ম তোকে ডুবিয়ে দেবে। না নেহা, মানুষের হাতের লেখা আর তার ইমোশনাল উত্তরগুলো থেকেই তো আসল ইনসাইট বের হয়। আমি কোনো কম্পিউটার মাইন্ডের মতো শুধু নম্বর নিয়ে খেলতে পারি না। কিন্তু এখন তো ফাইনাল রিপোর্টটা জমা দিতে হবে। রিয়ার কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম জমল। সে মুখে যতই ফটর ফটর করুক, কিন্তু এই মুহূর্তে তার ইমোশন নয়, অনুরাগের সাহায্যই দরকার ছিল। কিন্তু সে কিছুতেই তাকে বলবে না। ঠিক তখনই অনুরাগ ল্যাবে প্রবেশ করল, হাতে তার নতুন মডেলের একটি প্রিন্ট আউট। সে রিয়ার টেবিলের এলোমেলো অবস্থা দেখেই গম্ভীর মুখে এগিয়ে এলো। কি হচ্ছে এগুলো? তোমার টেবিলটা কি এখন কোনো গার্বেজ কালেকশন সেন্টার? এই বিশৃঙ্খলা নিয়ে তুমি ফাইনাল ইয়ারের প্রজেক্ট করবে? তুমি এখানে কি করছো? আমি জানি তোমার চোখে আমার এই ডেটাগুলো শুধুই বিশৃঙ্খলা, কিন্তু এইগুলো মানুষের জীবন, তাদের অর্থনৈতিক বাস্তবতা। তোমার মতো লজিক ডিটারমিনিস্ট সেটা বুঝবে না। আমি তোমার ইমোশন নিয়ে কথা বলছি না রিয়া, আমি তোমার ডেটা কালেকশন মেথোডোলজি নিয়ে কথা বলছি। তোমার এই পুরো প্রজেক্টটা একটা ফ্লপ মডেল, কারণ এর ডেটা অগোছালো, অসামঞ্জস্যপূর্ণ এবং আনকোয়ান্টিফায়েবল। অসহ্য! তুমি এখানে এখন আমাকে জ্ঞান দিতে এসেছো? তুমি কি ভাবো শুধু তোমার কম্পিউটার সায়েন্সের মডেলই নিখুঁত? তোমার ওই অ্যালগোরিদম কি জানে একটা মধ্যবিত্ত পরিবার যখন হাসতে হাসতে বলে যে তারা খুব খুশি, তখন তাদের আর্থিক চাপ কতটা? আমি জানি না, কারণ আমার লজিক তোমার ইমোশনকে ডেটা হিসেবে গণ্য করে না। আর এই জন্যই তোমার রিপোর্ট কোনো প্রফেসরের কাছে টিকবে না। তোমার ইমোশনাল বাজেট এখন 0। এই শোনো, আমার বাজেট 0 নয়,
আমার কাছে আসল তথ্য আছে, যা তোমার এই কম্পিউটার কোড কখনো পাবে না। তুমি যাও, তোমার ওই লজিক নিয়েই থাকো। আমি আমার ইমোশনাল ডেটা নিজে নিজেই ফিক্স করব। রাগারাগি করে অনুরাগ ল্যাব থেকে বেরিয়ে গেল। সে জানে রিয়া আসলে সাহায্য চাইছে, কিন্তু তার জেদ তাকে বলতে দিচ্ছে না। আমার অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কাজ করছে না কেন? ওকে ফিক্স করা তোমার কর্তব্য। 10 মিনিট পর অনুরাগ আবার ল্যাবে ফিরে এলো, তার সঙ্গে সোহিনীও। সোহিনীর মুখে আত্মবিশ্বাসের হাসি। শোনো রিয়া, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আমি তোমার সাহায্য চাই না। না চাইলেও নিতে হবে। তোমার এই হাতে লেখা ডেটা 1 মাস ধরে অ্যানালাইসিস করলেও শেষ হবে না। সোহিনী আমার সহকর্মী, সে ডেটা সায়েন্সের ব্যাপারে খুব দক্ষ। আমরা দুজন একসঙ্গে একটা অপটিমাইজড ডেটা স্ট্রাকচার তৈরি করেছি। সোহিনী তোমাকে শেখাবে কিভাবে এই বিশৃঙ্খল ডেটাগুলোকে দ্রুত এনকোড করতে হয়। হাই রিয়া, অনুরাগ ঠিকই বলেছে, তোমার প্রজেক্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কিন্তু অর্থনীতিতে শুধু ইমোশন দেখালেই চলে না, একটা শক্তপোক্ত ম্যাথমেটিক্যাল মডেলও দরকার। আমি অনুরাগের মতো এত লজিক্যাল নই, কিন্তু আমার মডেলিং স্কিল কিন্তু খুব ভালো। আমরা দুজনে মিলে তোমার ডেটাকে একটা শেপে আনতে পারি। রিয়ার মুখ রাগে লাল হয়ে গেল। না, আমার কোনো শেপ দরকার নেই, আর তোমার সাহায্যের তো প্রশ্নই ওঠে না সোহিনী। আর অনুরাগ, তুমি কেন অন্য একটি মেয়েকে আমার ব্যক্তিগত প্রজেক্টে ঢোকাচ্ছ? তুমি আমাকে দেখিয়ে দিতে চাইছো যে আমি একা কিছু করতে পারি না? আমি না কোনো ফ্লপ কাজ করি না। হ্যাঁ, তুমি ফাজলামো বন্ধ করো রিয়া। আমি তোমার সময় বাঁচাতে চাইছি। প্রজেক্ট ফেল করলে পুরো 1 বছর নষ্ট হবে। আমি সোহিনীকে বলেছি, কারণ সে খুব ভালো ছাত্রী, তোমার থেকে অনেক বেশি গোছালো। এই কথা শুনে রিয়া আরও জ্বলে ওঠে। সে উঠে দাঁড়িয়ে প্রায় মারমুখো হয়ে বলে, কি বললে? ও গোছালো আর আমি অগোছালো? ফাইন, তোমরা তোমাদের অর্গানাইজড লজিক নিয়ে থাকো। আমি তোমাদের কোনো সাহায্য নেব না। আমি আমার ইমোশনাল ডেটা নিজেই বিশ্লেষণ করব। আমার অর্থনীতিতে মানুষের হাসির মূল্য তোমার ওই শুষ্ক লজিকের থেকে অনেক বেশি। কথাটা বলেই রিয়া রাগে ফুঁসতে ফুঁসতে তার সমস্ত এলোমেলো কাগজগুলো ব্যাগে ভরে ল্যাব থেকে বেরিয়ে গেল। সোহিনী আর অনুরাগ অবাক হয়ে তাকিয়ে রইল। অনুরাগ, রিয়া এত রেগে গেল কেন? আমি তো শুধু সাহায্য করতেই চেয়েছিলাম। হ্যাঁ, এটাই ওর ইমোশনাল ইকোনমিক্স হয়নি, যেটা আমার লজিকের বাইরে। অনুরাগ জানে রিয়া একা এটা সামলাতে পারবে না। তাদের মধ্যেকার এই নতুন ঝগড়া এখন তাদের দুজনেরই কেরিয়ারের চ্যালেঞ্জ। পরদিন রিয়া, পূজা আর নেহা একসাথে ক্যাম্পাসে বসে কফি খাচ্ছে, কিন্তু রিয়া আপন মনে মুচকি মুচকি হাসি হেসেই চলেছে। তাই দেখি পূজা বলে, কি ব্যাপার রে রিয়া, আজকাল খুব হাসছিস দেখছি। হবে না, মিস্টার রামগরুরের ছানার যে আজ বাগ ফিক্সিং হয়ে গেছে। ওরা এখন পারফেক্ট লুপে কোডিং রান করছে। যদিও কোডিং তো কিছুই হবে না, খালি লুপিংই চলবে। উফ, তোরা একটু চুপ কর তো, খালি আজে বাজে কথা। এই আজে বাজে কথা কি রে? তুই সত্যি করে বল, তুই অনুরাগের কথা ভাবছিস না? ঠিক তা নয়, বাট ওই আর কি। আচ্ছা, একটা ব্যাপার তো খেয়ালই করিনি, তুই আজ এত সেজেগুজে এসেছিস কেন রে? কোনো স্পেশাল কিছু আছে নাকি? পূজা কনুইয়ের গুঁতো মেরে হেসে বলে, আরে বুঝলি না, এটা তো রিয়ার ওই আর কি। এখন বোঝা যাচ্ছে ওর হাসির কারণ কি। ও তো অনুরাগের জন্যই সেজেগুজে এসেছে, আর অনুরাগ ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। এটা ভেবেই তো ও হাসছে। রিয়া এবার অপ্রস্তুতে পড়ে যায়। সে আজ সত্যিই একটু সেজে গুজে এসেছিল, আর অনুরাগ তাকে দেখে কি কি বলবে সেটা ভেবেই মনে মনে হাসছিল। কিন্তু নিজের ভুলে সেটা এইভাবে বন্ধুদের মাঝে ধরা পড়ে যাবে সেটা সে ভাবতে পারেনি। সে লজ্জা পেয়েছে দেখে পূজা বলে, থাক থাক, অত লজ্জা পেতে হবে না। এবার দেখ তোর আশিক কখন আসে। কিন্তু অনুরাগের বদলে সেখানে হাজির হয় অন্য একটা ছেলে, যার নাম সাগর। সে ইকোনমিক্স ডিপার্টমেন্টের, তবে সিনিয়র। ডিবেটের দিন প্রথম দেখেছিল রিয়াকে, তখন থেকেই কেমন যেন একটা অসম্ভব রকমের প্রেমে পড়ে গেছে রিয়া। সে যাই হোক,
নিজের সাইলেন্ট লাভ মনে রেখে সে রিয়ার পিছনে দাঁড়িয়ে বলে, হাই রিয়া, আমি সাগর, তোমার ডিপার্টমেন্টের, তবে সিনিয়র। রিয়া চেয়ার ছেড়ে উঠে পেছনে তাকিয়ে বলে, বসো এখানে, আমার পাশের চেয়ারটা তো ফাঁকাই আছে। থ্যাংক ইউ সো মাচ। এই বলে সাগর রিয়ার পাশে বসে, আর রিয়া, পূজা, নেহা ও সাগর চারজন মিলে বেশ আড্ডা দিতে শুরু করে। তবে সাগরের বেশিরভাগ ফোকাস ছিল রিয়ার উপর, কিন্তু রিয়ার আবার মন পড়ে আছে অনুরাগের দিকে। মনে মনে মুখ ভেঙিয়ে সে বলে, কি রে বাবা, এখনো কলেজে আসলো না কেন? আসবে না নাকি আজ রামগরুরের ছানাটা? উফ, আমি ইচ্ছাকৃতভাবে ঝগড়া করব ভাবলাম, কিন্তু এমন সিচুয়েশন এসে হাজির হলো যে ওকেই আবার আমায় ইমপ্রেস করতে হচ্ছে। ইজ এভরিথিং ওকে? হ্যাঁ, অবশ্যই। এতটা বলার পরে রিয়া খেয়াল করে অনুরাগ এসেছে, আর সে এক ঝলক তার দিকে তাকিয়ে গজগজ করে চলে গেল কলেজে। রিয়া আর সেখানে থাকে না। সে খুব তাড়াহুড়ো করে বলে, আমি না একটু আসছি। হ্যাঁ, সাগর কিছু বলার আগেই রিয়া উঠে চলে যায়। আর নেহা, পূজা সাগরের সাথে কথা বলতে গেলে সাগরও অজুহাত দেখিয়ে উঠে যায়। পূজা নাক টেনে বলে, ইজ এভরিথিং ওকে বেবি? তুই আমাকে হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? তুই বড্ড বলতাছিস বুঝলি। আচ্ছা, তুই এটা বলতো, সাগরদা উঠে গেল কেন? হয়তো কোনো কাজ আছে। ওসব বেকার কথা, ঢপের চপ। সাগরদা এসেছিল রিয়ার জন্য। আমি ওকে খুব ভালো করে অবজার্ভ করছিলাম। মালটা রিয়ার দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। ও তো আর জানে না রিয়ার পছন্দ একটা গ্রাম গরুরে ছানার ওপর আটকে। ওই জন্যই উঠে চলে গেল, আমাদের সাথে কথা বললো না। ওদিকে রিয়া ছুটে অনুরাগের হাত ধরে মেজাজ দেখিয়ে বলে, এই, তোমাকে আমি কখন থেকে ডাকছি? কানে কালা হয়ে গেছো নাকি? নাকি বোবা হয়ে গেছো তাই সাড়া দিতে পারছো না? আচ্ছা আমার বাজে সিন ক্রিয়েট করো না, আমার ভালো লাগছে না একদম। কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার কি হয়েছে সেটা আগে খুঁজে বের করো, তারপর কথা বলতে আসবে। যত সব। এই, ভালোভাবে জিজ্ঞেস করছি, যদি উত্তর না পাই তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি কিন্তু ভুলে যাব এটা কলেজ। তাছাড়া আর কি বা পারো তুমি? টক্সিক মেয়ে একটা, আবার সেজে গুজে এসেছে কি ওই সাগরকে দেখানোর জন্য? এক ফালতু ছেলে রকে বসে আড্ডা মারে আর তুমিও তার সাথে জুটেছো। ভালোই আছে, সরে যাও, আমাকে বিরক্ত করো না। অনুরাগ রিয়ার হাত ছাড়িয়ে চলে যেতে যায়, আর নাক কান দিয়ে যেন ধোঁয়া বের হতে শুরু করে। সে ছুটে এসে ফের অনুরাগের হাত ধরে আরো খুঁজতে খুঁজতে বলে, এত ডাউট করা ছেলে না আমি এর আগে দুটো দেখিনি। রেড ফ্ল্যাগ কোথাকার, ফালতু ছেলে। হ্যাঁ, এখন তো আমি খারাপ হবই, স্বাভাবিক। যাও যাও, গিয়ে ওই সাগরের গলা ঝুলে পড়ো। তোমার মতো মেয়েদের আমার চেনা আছে। রিয়া আর সামলাতে পারে না নিজেকে। সে অনুরাগের হাতে খামচে দেয়, আর অনুরাগ আ করে ডেকে বলে, এসব কি হচ্ছে? হ্যাঁ, দেবো এক চড়ে দাঁতগুলো ফেলে। রিয়া আর অনুরাগের দিকে সবাই তাকিয়ে দেখছিল, আর কেউ কেউ হেসেও যাচ্ছিল ওদের কাজ দেখে। তাই সেটা বুঝতে পেরে অনুরাগ সেখান থেকে চলে যায়, আর রিয়াও কটমট করে তাকিয়ে কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায় নিজের ডিপার্টমেন্টে। অনুরাগ যখন রিয়ার হাতে খামচানো খাবার পর রাগে ফুঁসতে ফুঁসতে তার ডিপার্টমেন্টের দিকে এগিয়ে গেল, তখন রিয়াও তীব্র মেজাজ নিয়ে নিজের ডিপার্টমেন্টে ঢুকলো। তার মনে তখন রাগ, অপমান আর কিছুটা অভিমান মিশে একাকার হয়ে গেছে। অসহ্য! এই ছেলেটাকে ভালোবাসতে যাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় মিস অ্যালোকেশন অফ রিসোর্স। আমি সেজে গুজে কলেজ এলাম ওর জন্য, আর ও কিনা আমাকে টক্সিক মেয়ে, রেড ফ্ল্যাগ বলছে। ওর মতো ডাউটফুল ইকোনমিস্ট আর একটাও নেই। ফালতু বেয়াদব ছেলে একটা। রিয়া দ্রুত তার চেয়ারে বসে পড়ল। নেহা আর পূজা কিছুক্ষণ পর সেখানে এসে হাজির হলো। তারা অনুরাগের কাণ্ড থেকে হতবাক। এ কি রে রিয়া, কি হলো? তোদের তো পারফেক্ট লুপে থাকার কথা ছিল। এইটা তো দেখছি ফাইট লুপ। অনুরাগ তোকে টক্সিক বলল, আর সাগরদার সাথে কথা বলায় এত রাগ? ছেলেটা তো তোকে নিয়ে খুব পজিটিভ দেখছি। ও পজিটিভ নয়, ও একটা সাসপিসিয়াস ইকোনমিক মডেল। ওর সবসময় মনে হয় আমি ওর কাছ থেকে অন্য কোনো বেটার অল্টারনেটিভ খুঁজে বের করব। না না, ও মনে হয় এটা মনে করে যে আমি ওর জীবনে শুধুই একটা অপশান,
তাই যখন যা ইচ্ছা তেমন মুড দেখিয়ে চলে যায়। আরে বাবা, সে তোকে এত পাত্তা দেয়, ঝগড়া করে, তার মানে তুই ওর জীবনের অপশন নয়, তুই ওর জীবনের নেসেসারি কমোডিটি। আর তুইও তোকে খিমচে দিয়েছিস, সেটাও তো টক্সিক। আমার রাগ উঠলে আর কিচ্ছু মনে থাকে না। আমি ওর হাতে খিমচে দিয়েছি কারণ ও আমার প্রতি ট্রাস্ট ডেফিসিট তৈরি করেছে। এই ট্রাস্ট ডেফিসিটের অর্থনৈতিক ক্ষতি ও বোঝে না। ঠিক তখনই রিয়ার ডিপার্টমেন্টের প্রফেসর এসে রিয়াকে ডাকলেন। তার ফেস টু ফেস ভাইবা শুরু হতে চলেছে। রিয়ার সেই ইমোশনাল ডেটা নিয়ে তৈরি প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়ার সময় এসে গেছে। রিয়া কাঁপতে কাঁপতে প্রফেসরের রুমে গেল। তার মাথা তখন অনুরাগের রাগে গরম হয়ে আছে, মনোযোগ নেই। ভাইবা রুমে ডক্টর রয় রিয়ার রিপোর্ট দেখছিলেন। রিয়া, তোমার থিওরিটা খুব ভালো। মানসিক চাপ আর পারিবারিক বাজেটের প্রভাব, দারুণ আইডিয়া। কিন্তু ডেটা অ্যানালিসিসটা কি করেছো? এই হাতে লেখা ফরম্যাট আর এই কোয়ালিটেটিভ ডেটাগুলোকে তুমি কিভাবে কোয়ান্টিটেটিভ মডেলে ফেলেছো? স্যার, আমি চেষ্টা করেছি। ওই খুশি আর মোটামুটি খুশিকে 1 থেকে 10-এর স্কেলে নিয়ে এসেছি, কিন্তু ওই রেজাল্টগুলো খুব বেশি ভ্যারিয়েশন দেখাচ্ছে না। ভেরিয়েশন তো দেখাবে না, তোমার ডেটা কালেকশন পদ্ধতিটাই ত্রুটিপূর্ণ। এই ডেটা দিয়ে কোনো কার্যকর রিগ্রেশন অ্যানালিসিস হবে না। তোমার পুরো মডেলটাই ইনভ্যালিড। আমার মনে হচ্ছে তোমাকে এই প্রজেক্ট ডি গ্রেড দিতে হবে। রিয়ার মাথা ঘুরে গেল। ডি গ্রেড মানে তার স্কলারশিপ এবং ফাইনাল ইয়ারের রেজাল্ট সব শেষ। তার ইমোশন তাকে অর্থনৈতিক দিক থেকে বড় বিপদে ফেলল। তার মনে পড়ল অনুরাগের কথাটা। তোমার এই ফ্লপ মডেলটা কোনো প্রফেসরের কাছে টিকবে না। স্যার প্লিজ, আমাকে আরো কিছুক্ষণ সময় দিন। আমি আমি আমার ডেটা ফিক্স করব। আমি একটা শক্তিশালী ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করব। কালকের মধ্যে আমাকে একটা ত্রুটিমুক্ত ডেটা সেট দিতে পারলে আমি তোমাকে আরও একদিন সময় দেব। বুঝতে পেরেছ? রিয়া সেখান থেকে ছুটে বের হলো। সে জানে এই ডেটা ফিক্স করতে হলে তার লজিক দরকার, আর সেই লজিক শুধু একজনের কাছেই আছে, অনুরাগ, যাকে সে মাত্র 5 মিনিট আগে রেড ফ্ল্যাগ বলেছে। রিয়া ল্যাবের দিকে ছুটল, যেখানে অনুরাগ কাজ করে। কিন্তু ল্যাবের দরজায় পৌঁছে সে দেখল অনুরাগ আর সোহিনী পাশাপাশি বসে আছে। সোহিনী অনুরাগকে কিছু একটা দেখাচ্ছে এবং দুজনেই গম্ভীর মুখে কোনো জটিল অ্যালগরিদম নিয়ে আলোচনা করছে। অনুরাগ, এই নিউরাল নেটওয়ার্কিং মডেলে একটা সামান্য লজিক গেট পাল্টে দিলেই তোমার প্রজেক্টের অ্যাকিউরেসি বেড়ে যাবে। তুমি ঠিকই বলেছো সোহিনী, আমার মাথায় এটা আসেনি। থ্যাঙ্কস। রিয়া এই দৃশ্য দেখেই আবার রাগে জ্বলে উঠল। তার মনে হলো অনুরাগ তাকে শাস্তি দেওয়ার জন্য ইচ্ছে করে সোহিনীর সঙ্গে মিশছে। তার ব্যক্তিগত রেড ফ্ল্যাগ ইমোশন তার কেরিয়ারের ব্ল্যাক ফ্ল্যাগের চেয়েও বড় হয়ে গেল। অনুরাগ, তোমার কি একটুও দায়িত্ববোধ নেই? আমি এত বড় একটা সমস্যায় আছি আর তুমি এখানে অন্য কারো সঙ্গে হেসে হেসে কথা বলছো। আমি হাসছি না রিয়া, আমরা কাজ করছি। আর কথায় কথায় এইভাবে অসভ্যের মতো বিহেভিয়ার করা বন্ধ করো। কাজ? তোমার কাজ তো শুধুই অন্য কাউকে সাহায্য করা। তোমার এই ফোকাস শিফটিং আমার জীবনে একটা বড় ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস তৈরি করেছে। আর কি বললে? আমি অসভ্যের মতো বিহেভিয়ার করি। আমার প্রজেক্ট ফেল করতে চলেছে আর তুমি সোহিনীর সঙ্গে বসে থাকো। রিয়া, কি হচ্ছেটা কি? আমরা তো কাজ করছি। তুমি চুপ করো সোহিনী, তোমার ওই অ্যাকিউরেসি আমার আর দরকার নেই। অনুরাগ, আমার ডেটা ফিক্স করতে হবে। আমার ডি গ্রেড আসছে। আসবেই তো, আমি তোমাকে কালকেই বলেছিলাম তোমার ডেটা কালেকশন মেথোডোলজি ভুল। আর এখন তুমি আমার উপরে রাগ দেখাচ্ছ। এটা তোমার টক্সিক ইমোশন রিয়া। হ্যাঁ, টক্সিক, কিন্তু আমার কাছে তো আর কেউ নেই। আমি কি করব? তুমি আমার কাছে আসতে পারো, কিন্তু আসতে হলে তোমার এই ইগোটা বাইরে রেখে আসতে হবে, কারণ আমার কাছে লজিক ছাড়া আর কিছু নেই। তুমি কি তোমার এই ইকোনমিক ইগো কমাতে পারবে? রিয়া নীরব, তার চোখে জল, কিন্তু সেই ইগো ছাড়তে নারাজ। এই মুহূর্তে তার কাছে অনুরাগের লজিকের চেয়ে তার ব্যক্তিগত রাগ অনেক বড়। না, আমি তোমার লজিক চাই না। আমি আমার ইগো নিয়েই প্রজেক্ট ফিক্স করব। কথাটা বলেই রিয়া উল্টো দিকে ছুটে গেল। অনুরাগ আর সোহিনী দুজনেই হতভম্ব। অনুরাগ, এই মেয়েটা এরকম ইমোশনাল পাগল, এরকম ঝগড়ুটে টাইপের কেন? তোমার লজিক ওকে কেন সাহায্য করতে চাইছে?
কারণ সোহিনী, আমার লজিক বলছে ওর এই ইমোশনাল ডেটার মধ্যে একটা ট্রু ভ্যালু লুকিয়ে আছে। আর এই বাগটা ফিক্স করা আমার ব্যক্তিগত কর্তব্য। কারণ কারণ ও আমার টক্সিক গার্লফ্রেন্ড, আর আমি আমার জিনিস কাউকে হাত দিতে দিই না। আর হ্যাঁ, আমার সামনে আমার ফেভারিট পার্সন সম্পর্কে কোনো নেগেটিভ কমেন্ট আমি অ্যালাউ করব না সোহিনী, মাইন্ড ইট। অনুরাগের মুখে গার্লফ্রেন্ড ও তার শেষের কথাটা শুনে সৈনী একটু থমকে যায়। যদিও সে খুব ভালো করেই জানে যে অনুরাগ যতই নিজেকে কড়া দেখাক, সে মনে মনে রিয়াকে খুব ভালোবাসে। এদিকে অনুরাগ তখন দ্রুত তার কম্পিউটার থেকে রিয়ার সার্ভে ফর্মগুলো ছবি নিয়ে একটি ডেটা স্ট্রাকচার তৈরি করতে শুরু করলো। ঝগড়া চলুক, কিন্তু রিয়ার ক্ষতি সে হতে দেবে না। তার রাগ আর রিয়ার জেদ, এই দুটোই তাদের সম্পর্কের প্রধান চালিকা শক্তি। ওদিকে রিয়া তখন চরম সংকটে। তার ইকোনমিক্স প্রজেক্টের ডি গ্রেড নিশ্চিত, আর সে অনুরাগের সাহায্য নেয়নি কেবল নিজের ইগো বাঁচাতে। তার সমস্ত কোয়ালিটেটিভ ডেটা তার মাথায় ভার হয়ে চেপে বসে আছে। সে তার ডিপার্টমেন্টের বারান্দায় একা বসেছিল, মন খারাপ করে। তার পাশে রাখা ছিল এলোমেলো সার্ভে ফর্মগুলোর স্তূপ। অনুরাগ বা সোহিনী কাউকেই সে যেন দেখতে না পায়, সেই চেষ্টায় মগ্ন ছিল। তখন সাগর তার দিকে এগিয়ে এলো। হাই রিয়া, সব ঠিক আছে? মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। আর বলো না সাগরদা, প্রজেক্টটা নিয়ে না খুব সমস্যায় আছি। ডেটাগুলো কিছুতেই মডেলে ফেলতেই পারছি না। ও, আমি বুঝতে পারছি। ইকোনমিক্স ডেটা ফিক্স করা খুব কঠিন, বিশেষ করে সোশ্যাল সার্ভে। তোমাদের ফাইনাল ইয়ারই এটা দিয়েছে, আমার রিসার্চ পেপারে আছে। আমিও তো এই কিছুদিন আগে এই নিয়ে খুব সমস্যায় পড়েছিলাম। শোনো, আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি স্প্রেডশিট আর ডেটা শর্টিংয়ে খুব ভালো। চলো আমরা কফি খেতে খেতে কাজ শুরু করি। রিয়া এই মুহূর্তে সাহায্য খুঁজছিল। অনুরাগের অসহ্য লজিক এবং সোহিনীর পারফেক্ট মডেলের চেয়ে সাগরের সহজ সহানুভূতি তাকে বেশি ভরসা দিল। সাগরদা, তুমি সত্যিই করবে? আমার এই ইমোশনাল ডেটাগুলো ফিক্স করতে পারবে? তোমার জন্যই তো এসেছি। আমার কাছে তোমার এই ডেটাগুলো কোনো লাইবিলিটি নয়, বরং ক্রুশিয়াল ইনভেস্টমেন্ট। রিয়া কিছুটা স্বস্তি পেল। সাগর তার হাত থেকে ফাইলগুলো নিয়ে কফি হাউসের দিকে চলল। রিয়ার মুখে সেই মিটিমিটি হাসিটা ফিরে এলো। তবে এই হাসিটা অনুরাগের জন্য নয়, বরং তার সমস্যার সমাধানের জন্য। অন্যদিকে অনুরাগ তখন ল্যাবে বসেছিল। তার সামনে রিয়ার সার্ভে ফর্মের ছবিগুলো খোলা। সে দ্রুত একটা এক্সেল শিট তৈরি করছিল, যেখানে রিয়ার হাতে লেখা ডেটাগুলোকে নির্ভুলভাবে 1 থেকে 10 স্কেলে এনে ওয়েটেড অ্যাভারেজ বের করা যায়। আমার লজিক তো শুধু ডেটা ফিক্স করবে, কিন্তু ওর ওই রেড ফ্ল্যাগ ইগো ফিক্স করার জন্য আমাকে অন্য কিছু করতে হবে। ও কেন সাগরের মতো একটা ফালতু ছেলের সঙ্গে মিশছে? আমার কম্পিউটার মাইন্ডে এই ডেটা এরর আসছে বারবার। তখনই সোহিনী ল্যাবে ঢুকে অনুরাগকে একা কাজ করতে দেখল। অনুরাগ, তুমি রিয়ার ডেটা নিয়ে কাজ করেছো, কিন্তু ও তো তোমার সাহায্য নিলই না। ও তো দেখলাম সিনিয়র সাগরের সঙ্গে কফি হাউসের দিকে গেল। ও গেল তো আমার কি? আমার লজিক বলছে এই ডেটাটা ঠিক না হলে আমাদের ডিপার্টমেন্টের প্রজেক্টে মান নামবে। কিন্তু রিয়া তো তোমার কেয়ার দেখতেই পাচ্ছে না। ও তো ভাবছে তুমি ওকে পাত্তা দিচ্ছ না। তুমি কেন ওর কাছে গিয়ে পরিষ্কার করে সবটা বলছো না বলো তো? আমি বলতে পারি না। ও আমাকে টক্সিক বলেছে, আর আমার লজিক বলে রাগ যখন চরমে থাকে তখন সব থেকে ভালো কথাটাও ভুল বোঝাবুঝি তৈরি করে। আমি আমার কাজ করব, ও ওর কাজ করুক। বাহ, তুমি রাগ করলেও তোমার মধ্যে একটা সুন্দর কেয়ার ইকোনমিক্স কাজ করে। তুমি ডেটা ফিক্স করেছো, কিন্তু ক্রেডিট দেবে না। এটা কি তোমার নতুন হিডেন ভেরিয়েবল? অনুরাগ সোহিনীকে পাত্তা না দিয়ে কাজ করতে লাগলো, কিন্তু রিয়া সাগরের সঙ্গে আছে এই চিন্তাটা তার লজিককে অস্থির করে তুলছিল। সন্ধ্যা নাগাদ রিয়া কফি হাউস থেকে ফিরল। সাগরের সাহায্য নিয়ে তার ডেটাগুলো কিছুটা গোছানো হয়েছে। সাগর সত্যি খুব মন দিয়ে তাকে সাহায্য করছে। রিয়া, তোমার ডেটাগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। কাল সকালে আমরা একটা বেসিক রিগ্রেশন মডেল তৈরি করব। আমার মনে হয় তুমি ভালো গ্রেড পাবে। অনেক ধন্যবাদ সাগরদা, তুমি না থাকলে আমার যে কি হতো। সাগর চলে যাবার পর রিয়া নিজের ডিপার্টমেন্টে ঢুকল। তার টেবিলে রাখা ছিল তার সার্ভে ফর্মের স্তূপ। সে কাগজগুলো উল্টাতে গিয়ে দেখল কাগজগুলো যেন জাদু বলে ঠিকঠাক সর্টিং করা। প্রতিটি প্রশ্নের উত্তর অনুযায়ী 1 থেকে 10 স্কেলের নম্বর দেওয়া হয়েছে, এবং সব ডেটা একটা নিখুঁত এক্সেল শিটে প্রিন্ট করা আছে। শিটটার এক কোণে হাতে লেখা একটা চিরকুট।
সাবধান, তোমার ইমোশনাল ডেটাগুলো আমি ফিক্স করে দিলাম। এই সর্টিং আমার লজিক মেনে হয়েছে। এর সঙ্গে তোমার টক্সিক ইমোশন মিশিও না। আর শোনো, সাগরের মতো ফালতু ইনপুট দিয়ে তোমার জীবনের মডেলে ভুল করো না। টক্সিক আমি নই, টক্সিক তুমি, রামগরুরের ছানা। রিয়ার মুখে সেই মিটিমিটি হাসিটা ফিরে এলো, কিন্তু তার চোখ ছলছল করছে। সে বুঝল অনুরাগ তাকে কতটা ভালোবাসে। সে ঝগড়া করেছে, টক্সিক বলেছে, কিন্তু নীরবে এসে তার সবচেয়ে বড় বিপদটা দূর করে দিয়েছে। উফ, এই ছেলেটা আমাকে টক্সিক বলবে, রাগ দেখাবে, আবার নীরবে এসে আমার প্রজেক্টের প্রাণ বাঁচাবে। এ তো দেখছি আমার জীবনের সবচেয়ে বড় গ্রিন ফ্ল্যাগ কেস। রিয়া পরদিন সকালে ডক্টর রয়ের কাছে তার ত্রুটিমুক্ত রিপোর্ট জমা দিল। ডক্টর রয় রিপোর্ট দেখে মুগ্ধ। অসাধারণ রিয়া, অসাধারণ। তোমার মডেলের অ্যাকিউরেসি খুবই ভালো। তুমি এত দ্রুত কিভাবে এটা ফিক্স করলে? এই লজিক্যাল মডেলিংটা তুমি কার কাছ থেকে শিখেছ? স্যার, এটা আমার আবিষ্কার। আমি বুঝতে পেরেছি ইমোশন শুধু অর্থনীতিতে থিওরি তৈরি করতে পারে, কিন্তু লজিক ছাড়া তা কখনো ফ্যাক্ট হতে পারে না। এরপর রিয়া সোজা অনুরাগের ল্যাবে গেল। অনুরাগ তখন হেডফোন লাগিয়ে কাজ করছিল। এই রামগরুরের ছানা, তোমার লজিক তো আমার ডি গ্রেড বাঁচিয়ে দিল, কিন্তু তোমার এই নীরব কেয়ারের ক্রেডিটটা আমাকে নিতে হয়েছিল। তুমি কেন আমাকে এই ক্রেডিটটা নিতে দিলে? কারণ আমার লজিক বলে তুমি কখনো কারোর সামনে হার মানবে না, আর তোমার এই ইমোশনাল ইগো ভবিষ্যতে তোমাকে আরো অনেক ঝামেলায় ফেলবে। আমি শুধু প্রথম বাগটা ফিক্স করলাম, এখন আমার হাত ছাড়ো, কাজ আছে। রাগ রাগ আর রাগ। তুমি রাগ দেখাও কারণ তুমি জানো আমি তোমার দিকে তাকিয়ে আছি। টক্সিক আমি নই, টক্সিক তোমার ওই সিক্রেট লাভ। আর শোনো, এখন কিন্তু তোমার ওপর আরও বেশি রাগ করব, কারণ তুমি আমার হাত ধরে কফি হাউসে যাওনি। আর সোহিনীকে তোমার এত পছন্দ কেন? সেই লজিকটা আমাকে তো জানতেই হবে। অনুরাগ এবার হেসে উঠল। সেই হাসিটা রিয়ার কাছে ছিল তার জীবনের সবচেয়ে বড় অ্যানালাইসিস রিপোর্ট। অসহ্য, যাও, তোমার সঙ্গে ঝগড়া না করলে আমার কাজের এফিসিয়েন্সি কমে যায়। চলো কফি হাউসে, সেখানে বসেই তোমাকে বোঝাবো কেন সোহিনী আমার কাছে শুধুই একটা সাপোর্টিং ফাংশন, আর তুমি কেন আমার জীবনের কোর অ্যালগরিদম। অনুরাগ আর রিয়া কফি হাউসের একটি কোণের টেবিলে মুখোমুখি বসে আছে। কফির ধোঁয়া উঠলেও তাদের সম্পর্কের চারপাশের উত্তেজনা তখনও কমা শুরু হয়নি। রিয়ার মুখে বিজয়ীর হাসি, আর অনুরাগ বরাবরের মতোই গম্ভীর। এবার তোমার ওই কোর অ্যালগরিদমের ব্যাখ্যা দাও, কেন আমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন আর সোহিনী কেন শুধু একটা সাপোর্টিং ফাংশন। শোনো রিয়া, তুমি ইকোনমিক্সের ছাত্রী, তাই তোমার ভাষায় বলছি। সোহিনী একজন চমৎকার এফিসিয়েন্ট ওয়ার্কার। সে আমার প্রোডাকশন ফাংশনে ইনপুট যোগান দিতে পারে। সে নির্ভুল, দ্রুত এবং প্রত্যাশিত আউটপুট দেয়। বাহ বাহ বাহ, তার মানে আমি নির্ভুল নই, আমি প্রত্যাশিত নই। তুমি আমার কোর অ্যালগরিদম। তোমার মধ্যে আছে র্যান্ডমনেস, কমপ্লেক্সিটি আর এমন কিছু অ্যারে যা আমি কোড করতে পারি না। আমার সব লজিক তোমার কাছে গিয়ে ভেঙে পড়ে। তুমি আমার জীবনের সেই আনকোয়ালিফাইড ভেরিয়েবল যাকে বাদ দিলে আমার পুরো মডেলটাই ক্র্যাশ করবে। অন্য কথায় সোহিনী আমার কাজ করে, আর তুমি আমার সব কিছুর কারণ। হ্যাঁ, খুব সুন্দর। তুমি আমাকে তোমার জীবনের একটা জটিল কিন্তু অপরিহার্য প্রোডাক্ট হিসেবে দেখছো, কিন্তু অনুরাগ, তোমার এই ব্যাখ্যায় একটা মারাত্মক রেড ফ্ল্যাগ কেস আছে। কি রেড ফ্ল্যাগ কেস? তোমার এই লজিক প্রমাণ করছে যে তুমি আমার ওপর মনোপলি কন্ট্রোল করতে চাইছো। তুমি সোহিনীকে কাছে রেখে আমাকে বোঝাতে চাও যে আমার জায়গায় অন্য একজন আছে, আবার আমাকে কোর অ্যালগরিদম বলে বুঝিয়ে দিচ্ছ আমার কাছ থেকে তোমার কোনো সাবস্টিটিউট নেই। তুমি আমার ওপর অর্থনৈতিক এবং মানসিক দুই ধরনের চাপ সৃষ্টি করছো। তুমি চাও তোমার অ্যালগরিদমে যেন আমি আর কোনো এক্সটার্নাল ডেটা যেমন সাগরদা না ঢোকাই। এটা কি ধরনের কস্ট বেনিফিট অ্যানালাইসিস রিয়া? আমি শুধু তোমাকে ভালোবাসার সহজ সত্যটা বললাম, আর তুমি তাকে ম্যানিপুলেট কন্ট্রোল বলছো। ভালোবাসা সরল নয় অনুরাগ, এটা একটা জটিল মার্কেট স্ট্রাকচার। আর তোমার মতো পজিটিভ ছেলে হলো এই মার্কেটের একমাত্র বিক্রেতা, যার লক্ষ্য আমার জীবন নিয়ন্ত্রণ করা।
এটা টক্সিক। আর তোমার এই মনোপলির বিরুদ্ধে আমাকে একটা কম্পিটিটর তৈরি করতে হবে। তুমি কি সাগরকে তোমার জীবনের কম্পিউটার বানাতে চাইছো? ভাবছি সে অন্তত আমাকে টক্সিক বলে না, আমার ইমোশনাল ডেটাকে ইনভেস্টমেন্ট বলে। তাদের এই ঝগড়া যখন চলছিল তখন অনুরাগের ফোনে একটি মেসেজ এলো। সোহিনী মেসেজ করেছে, অনুরাগ, তুমি কফি হাউসে আছো? তোমার আর রিয়ার ঝগড়াটা কিন্তু দূর থেকে খুব উপভোগ করছি, কিন্তু রিয়া যে তোমার উপর মনোপলির অভিযোগ করলো সেটা কিন্তু আমিও মানি। তাই রিয়ার মার্কেট স্ট্রাকচার ভাঙতে আমি সাগর তাকে নিয়ে একটা নতুন কম্পিটিটিভ মডেল তৈরি করেছি। গুড লাক, লজিক ডিটারমিনিস্ট। অনুরাগ মেসেজটি দেখে রেগে টেবিল চাপড়ালো। রিয়া চমকে উঠল। কি হলো, এত রাগ কিসের? তোমার এই সোহিনী নামে সাপোর্টিং ফাংশনটা অতিরিক্ত স্মার্ট হয়ে যাচ্ছে। রিয়া মনে মনে ঠিক করে নিয়েছে সেই ডেটটাকে তার জীবনের হেডনিক কনজাম্পশনের চূড়ান্ত উদাহরণ বানাবে, যা হবে সুন্দর, ব্যয়বহুল এবং ইমোশনাল। শোনো অনুরাগ, আজ আমরা ডেটে যাচ্ছি। আমরা যাব শহরের সবচেয়ে বিলাসবহুল ফাইন ডাইনিং রেস্তোরাঁয়, যেখানে এক প্লেট খাবারের দাম তোমার 1 মাসের পকেট মানির সমান। এটা আমার স্ট্যাটাস কনজাম্পশন। অসম্ভব রিয়া, আমি তোমাকে ডেটে নিয়ে যেতে রাজি, কিন্তু তোমার এই কস্টলি ডিসিশন এর কোনো লজিক নেই। আমরা একটা শান্ত ছিমছাম ক্যাফেতে যাব, এতে আমাদের অপটিমাল রিসোর্স অ্যালোকেশন হবে। আবার লজিক, আবার রিসোর্স অ্যালোকেশন? এটা আমাদের জীবনের প্রথম ডেট অনুরাগ। এটা তোমার কম্পিউটার সায়েন্সের প্রোগ্রামিং বাজেট নয়। তুমি কি আমাকে বোঝাতে চাইছো যে আমি তোমার খরচের খাত ছাড়া আর কিছুই নই? তোমার এই কৃপণ মানসিকতা একটা বড়সড় রেড ফ্ল্যাগ। আমি কৃপণ নই, আমি বাস্তববাদী। ভালোবাসার মূল্য কি রেস্তোরাঁর দাম দিয়ে মাপা হয়? তোমার ইকোনমিক্স কি শুধু খরচ করা শেখায়, সঞ্চয় শেখায় না? হ্যাঁ, আমার ইকোনমিক্স শেখায় জীবনে মাঝে মাঝে হাই ভ্যালু এক্সপিরিয়েন্সে ইনভেস্টমেন্ট করতে হয়। তা না হলে জীবনে শুধু লজিক আর লজিক। তুমি একটা টক্সিক ছেলে, তুমি একটা ফালতু বাজেট নিয়ে আমার মতো একটা প্রিমিয়াম প্রোডাক্টের সাথে ডেট করতে এসেছো। ব্যাস চুপ করো রিয়া, আমি তোমার এই প্রিমিয়াম প্রোডাক্ট আর ফালতু বাজেটের ঝগড়া আর নিতে পারছি না। তুমি যাও, গিয়ে তোমার এই সাগরদার সঙ্গে ডেট করো। সে তো তোমার ইমোশনাল ডেটাকে ইনভেস্টমেন্ট বলেছিল, সে নিশ্চয়ই তোমার ইমোশনাল ডিমান্ড পূরণ করতে পারবে। ঠিক আছে, আমি তাই করব। আর তোমার মতো অর্গানাইজড লজিককে আমারও প্রয়োজন নেই। যাও, সোহিনীর সঙ্গে তোমার প্রজেক্টের বাগ ফিক্সিং করো। রিয়া রাগে ফুঁসতে ফুঁসতে উল্টো দিক দিয়ে হাঁটা শুরু করলো। অনুরাগ তাকে ডাকলো না, কিন্তু তার চোখ তখনও রিয়ার দিকে। আমার এই টক্সিক রিলেশনশিপের বাগটা ফিক্স করতে না পারলে আমার কোনো কোডই কাজ করবে না। আমার লজিক ফেল করছে। ঠিক সেই মুহূর্তে রিয়ার পাশ দিয়ে সাগর একটা স্পোর্টস বাইকে করে যাচ্ছিল। সাগর রিয়াকে একা দেখে বাইক থামালো। রিয়া, তুমি একা? চলো, তোমাকে তোমার প্রিয় ফাইন ডাইনিং রেস্তোরাঁয় নিয়ে যাই। তোমার মতো প্রিমিয়াম প্রোডাক্টের জন্য হাই ভ্যালু ইনভেস্টমেন্ট খুব দরকার। চলো সাগরদা। আর আমি শুধু প্রিমিয়াম নই, আমি ডায়মন্ড প্যাকেজ। রিয়া সাগরের বাইকে চড়ে বসল। অনুরাগ এই দৃশ্য দেখেই আরও রেগে গেল। সে জানে এই ঝগড়াটা ছিল কেবল টেস্টিং, কিন্তু রিয়া যে এইভাবে সাগরকে তার জীবনের র্যান্ডম ইনপুট বানিয়ে নেবে, এটা তার লজিকের বাইরে। এখন শুধু লজিক নয়, রিভেঞ্জ মোড অন করতে হবে। অনুরাগ ল্যাবের করিডোরে দাঁড়িয়েছিল। তার মাথায় তখন শুধু একটাই চিন্তা, রিয়া সাগরকে নিয়ে তার পছন্দের ফাইন ডাইনিং রেস্তোরাঁয় গেছে। তার লজিক তাকে বলছে রিয়াকে এর একটা উচিত শিক্ষা দিতেই হবে। আমার অপটিমাল রিসোর্স অ্যালোকেশনকে টক্সিক বলার ফল কি হতে পারে সেটা রিয়াকে দেখাতেই হবে। আমি তাকে বোঝাবো সম্পর্ক অর্থনীতিতে আবেগ দিয়ে নয়, কারেক্ট স্ট্র্যাটেজি দিয়েই বিনিয়োগ করতে হয়। অনুরাগ দ্রুত সোহিনীকে ফোন করল। হ্যালো সোহিনী, রেডি হও, আমরা ফাইন ডাইনিংয়ে যাচ্ছি। তোমার কোনো কাজ থাকলে বন্ধ করো। ফাইন ডাইনিং? কিন্তু তুমি তো সেখানে যেতেই চাওনি। তোমার বাজেট এখন কোনো সমস্যা নয়। এখন আমার প্রধান লক্ষ্য মার্কেট থেকে আমার কোর অ্যালগোরিদমকে পুনরুদ্ধার করা। এটা আমার কম্পিটিটিভ মার্কেট স্ট্র্যাটেজি। তুমি কি আমাকে আমার এই মিশনে সাহায্য করবে?
অবশ্যই, আমি এক্ষুনি আসছি, তুমি একটু অপেক্ষা করো। অল্পক্ষণের মধ্যে অনুরাগ আর সোহিনী সেই বিলাসবহুল রেস্তোরাঁর দিকে রওনা হলো। অনুরাগ আজ তার সাধারণ পোশাকে নেই, সে পরিপাটি সেজেছে যাতে রিয়া বুঝতে পারে সে কৃপণ নয়, কেবল তার ব্যয়বহুল আচরণেই আপত্তি ছিল। রেস্তোরাঁর ভেতরে রিয়া আর সাগর একটি টেবিলে বসেছিল। সাগর তখন রিয়াকে খুব মনোযোগ দিয়ে শুনছিল। তোমার ইমোশনাল ডেটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। অনুরাগের মতো ছেলেরা শুধু লজিক্যাল ফোকাসের উপর নির্ভর করে। তারা জানে না জীবনে কখন ইমোশনে বিগ ইনভেস্টমেন্ট করতে হয়। তুমি ঠিক বলেছ সাগরদা, অনুরাগের জীবনটা শুধু ডেটা পয়েন্ট। রিয়া তখনও হাসছিল, কিন্তু তার চোখে সেই আনন্দ ছিল না। সে বুঝতে পারছিল সাগর তাকে শুধু মুগ্ধ করতে চাইছে। তার কথাগুলো অনুরাগের মতো লজিক্যাল নয়, বরং অতিরিক্ত ফ্ল্যাটারি, যা তার ইকোনমিক সেন্সে খুব একটা বিশ্বাসযোগ্য ঠেকছে না। ঠিক তখনই অনুরাগ আর সোহিনীকে দেখে রিয়ার হাসি থেমে গেল। তারা একদম পাশের টেবিলেই বসলো। সোহিনী, বলো তো এই রেস্তোরাঁর পরিবেশটা কেমন? এটা কি হাই ভ্যালু এক্সপেরিয়েন্সের সব শর্ত পূরণ করেছে? অবশ্যই অনুরাগ, তোমার প্রোডাকশন ফাংশনে এমন পরিবেশের ইনপুট যোগ করলে আউটপুট তো ভালো হওয়ারই কথা। তোমার সিদ্ধান্ত একদম লজিক্যাল। অনুরাগের চোখে চোখ পড়তে রিয়ার মেজাজ চড়ে গেল। সে বুঝতে পারল অনুরাগ প্রতিশোধ নিতে এসেছে। সাগরদা, তুমি তো আমাকে অনেক সুন্দর কথা বলো। আমাকে বলো তো, অনুরাগের এই আচরণটাকে অর্থনীতির ভাষায় কি বলে? এটা কি ডাম্পিং নাকি ভিন্ডিকটিভ স্পেন্ডিং? আরে রিয়া, এসব কি বলছো? রিল্যাক্স, আমরা শুধু সুন্দর সময় কাটাতে এসেছি। সোহিনী, একটা কথা বলো, কোনো ব্যক্তি যখন তার সঙ্গীর কাছ থেকে অতিরিক্ত ইমোশনাল ডিমান্ড বা ইরিটেশনাল স্পেন্ডিং আশা করে, তখন সেটা কি সম্পর্কের জন্য টক্সিক লোন হয়ে যায় না? রিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে উঠে দাঁড়ালো এবং অনুরাগের দিকে এগিয়ে গেল। অনুরাগ, তুমি তোমার ওই লজিকের বিষ নিয়ে আমার সঙ্গে এখানেও যুদ্ধ করতে এসছো? তুমি কেন আমাকে আর আমার পছন্দগুলোকে এত ছোট করছো? কারণ আমি তোমার ইমোশনাল ডেটার ত্রুটি দূর করতে চাই। তুমি যখন আমার অর্থনৈতিক বাস্তবতাকে রেড ফ্ল্যাগ বলো, তখন তোমার এই ফালতু ব্যয় আমার কাছে অসহ্য লাগে। আমার ব্যয় ফালতু নয়। তোমার মতো ছেলেরাই ভালোবাসায় শর্টেজ তৈরি করে। তুমি কৃপণ নও, তুমি আবেগিক দিক থেকে দেউলিয়া। তোমার কাছে টাকা আছে, কিন্তু আমার জন্য খরচ করতে চাও না। তুমি একটা সেলফ প্রোক্লেম টক্সিক। আর তুমি সামান্য ব্যয় নিয়ন্ত্রণ মেনে নিতে পারো না বলে অন্য একজনকে নিয়ে ডেটে এসেছো। তোমার এই আচরণটা কি তোমার রিলেশনশিপ মার্কেটে ভলাটিলিটি তৈরি করছে না? তাদের এই প্রকাশ্য ঝগড়া দেখে রেস্তোরাঁর বাকি অতিথিরা কৌতূহলী হয়ে তাকালো। অনুরাগ, রিয়া, তোমরা শান্ত হও। এখানে কি হচ্ছে? অনুরাগ, চুপ করো। তুমি তো রিয়াকে ভালোবাসো, কেন এমন করছো? আমি ওকে ভালোবাসি, আর তাই আমি ওর ভুল দেখিয়ে দেব। রিয়া, তুমি আমার ওই ছোট ক্যাফের প্রস্তাব গ্রহণ করলে সেটা হতো আমাদের সম্পর্কের জন্য গ্রিন ফ্ল্যাগ, কারণ সেখানে ছিল সঞ্চয়, সহানুভূতি এবং বাস্তবতার লজিক। কিন্তু তুমি সাগরকে বেছে নিয়ে প্রমাণ করলে তোমার কাছে স্ট্যাটাস কনসেপশন আর ইগো আমার ভালোবাসার চেয়েও বেশি দামি। তুমি আমাকে ভুল বুঝছো। আমি সাগরকে বেছে নিইনি। আমি তোমাকে জ্বালাতে চেয়েছিলাম, কিন্তু তোমার এই প্রতিশোধমূলক ডেট দেখে আমি বুঝলাম তোমার মধ্যে শুধুই রাগ আর সন্দেহ। তোমার টক্সিক লাভ লুপ আমার আর দরকার নেই। রিয়া দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। সাগর তাকে অনুসরণ করতে গেল, কিন্তু রিয়া তাকে ফিরিয়ে দিল। রিয়া বুঝতে পারল সাগরের সহানুভূতিটা কেবলই তার কম্পিটিটিভ স্ট্র্যাটেজির অংশ ছিল। তার মন অনুরাগের ওপর রেগে থাকলেও তার লজিক বলছে অনুরাগের রাগ ছিল আসল প্রেম। অনুরাগ তার টেবিলে ফিরে বসল। রেস্তোরাঁর পরিবেশ আর তার কাছে হাই ভ্যালু এক্সপিরিয়েন্স নয়, বরং এক তিক্ত পরাজয়। অনুরাগ, তুমি এটা কি করলে বলো তো? তুমি তো আরো বেশি ঝগড়া করে এলে। ঝগড়া না করলে রিয়া আমার দিকে তাকায় না সোহিনী। এটা আমাদের টক্সিক লাভ লুপ। আর শোনো, তুমি সাগরকে নিয়ে কেন এই খেলায় নেমেছিলে? তুমি আমার কোর অ্যালগোরিদমকে হস্তক্ষেপ করতে এসো না। তুমি রিয়ার জন্য যে কোনো কিছু করতে পারো, আর আমি তোমাকে ভালোবাসি বলে তোমার জন্য কিছুই করতে পারি না।
এটাও তো এক ধরনের ইকোনমিক ডিসপ্যারিটি, তাই না অনুরাগ? অনুরাগ কোনো উত্তর দিল না। তার মন তখন ছিল রিয়ার দিকে। সে উঠে দ্রুত বিল মিটিয়ে রিয়াকে খুঁজতে বেরিয়ে গেল। রিয়া রেস্তোরাঁ থেকে বেরিয়ে দ্রুত পায়ে হাঁটছিল। তার মাথায় তখন অনুরাগের তীক্ষ্ণ কথাগুলো বাজছে। তুমি আমার চেয়ে বেশি টক্সিক। সে সাগরের বাইক বা অনুরাগের অনুসরণ কোনোটাই চায়নি। তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নিজেকে গুছিয়ে নেওয়া। অসহ্য! আমি যে কেন ওর ওপর এত রাগ দেখাতে যাই? আমি তো শুধু চেয়েছিলাম ও আমাকে আনকন্ডিশনাল লাভ দেখাক, আমার ইচ্ছের মূল্য দিক। আর ও কিনা আমার সেই চাহিদাগুলোকেও টক্সিক লোন বলে। আমার ইমোশনাল বাজেট এখন পুরোপুরি শূন্য। ক্যাম্পাসের কাছে একটি নির্জন পার্কে সে বেঞ্চে বসে পড়ল। সে বুঝতে পারল সাগরকে ব্যবহার করাটা তার সবচেয়ে বড় মার্কেট ফেলিওর ছিল। সাগর তার ইগো বাড়িয়েছিল ঠিকই, কিন্তু অনুরাগের মতো কেউ তার জীবনের ডেটা ফিক্স করতে আসেনি। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে অনুরাগ সেখানে এসে পৌঁছালো। তার চেহারায় রাগ নয়, ছিল স্পষ্ট উদ্বেগ। রিয়া, তুমি এখানে কেন? তোমার ফোন বন্ধ কেন? আমার লজিক ফেল করছে। তোমার লজিক ফেল করবেই অনুরাগ, কারণ তোমার লজিক শুধু কোট করে, কিন্তু অনুভূতিগুলোকে বাদ দিয়ে দেয়। আমি আমার মতো টক্সিক, তুমি তোমার মতো কৃপণ। চুপ করো, আমি কৃপণ নই। আমি তোমাকে ভালোবাসি বলেই অপটিমাল রিসোর্স অ্যালোকেশন করি। তোমার ওই অযৌক্তিক ব্যয় আমার জীবনের লং টার্ম ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের সঙ্গে খাপ খায় না। আমার প্ল্যানিং? তোমার কিসের এত প্ল্যানিং? তুমি একজন স্বঘোষিত টক্সিক বয়ফ্রেন্ড। তুমি আমাকে বিশ্বাসই করো না যে আমি তোমার সঙ্গে সারা জীবন থাকব, তাই তুমি তোমার টাকা আমার জন্য খরচ করতে ভয় পাচ্ছ। এই ট্রাস্ট ডেফিসিট হলো তোমার জীবনের আসল রেড ফ্ল্যাগ। অনুরাগ রিয়ার কথা শুনে থমকে গেল। রিয়া তার দুর্বলতম জায়গাটিতে আঘাত করেছে, বিশ্বাস। অনুরাগ তার পাশে বসল। এই প্রথম সে তার গাম্ভীর্যের দেওয়াল ভেঙে এক ব্যক্তিগত সত্য প্রকাশ করল। শোনো রিয়া, তুমি আমাকে কৃপণ বললে, টক্সিক বললে, কিন্তু এর আসল কারণটা জানতে চাইলে না। আমি তোমাকে ওই দামি রেস্তোরাঁয় নিয়ে যেতে চাইনি, কারণ অনুরাগ পকেট থেকে একটি ছোট লাল ডায়েরি বের করল। আমি গত 6 মাস ধরে একটা টাকাও খরচ করিনি। আমাদের প্রথম ডেটের সময় যখন তুমি তোমার স্বপ্নের কথা বলছিলে, তোমার ইকোনমিক্সে ডিপ্লোমা কোর্স করার কথা, যা 1 লক্ষ টাকা খরচ করে অন্য শহরে করতে হবে, সেই সময় আমার লজিক ঠিক করে নেয় আমাদের সম্পর্কের এই ফালতু ব্যয় বন্ধ করতে হবে। রিয়া অবাক হয়ে অনুরাগের দিকে তাকায়। আমি তোমার এই ডিপ্লোমা কোর্সের জন্য টাকা জমাচ্ছি। এটা আমার আর তোমার সম্পর্কের জন্য লং টার্ম ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। আমি যখনই তোমার জন্য কোনো দামি জিনিস কিনতে যাই, আমার লজিক আমাকে বলে সেই টাকাটা তোমার ভবিষ্যতের ফিউচার ফান্ডিংয়ের জন্য রেখে দাও। তাই আমি সবসময় কম খরচের ক্যাফে আর কম খরচের ডেট বেছে নিই। আমি তোমার ফাইন ডাইনিং নয় রিয়া, আমি তোমার ফিউচার সেভিংস অ্যাকাউন্ট। রিয়া বাকরুদ্ধ, তার চোখের জল গড়িয়ে পড়ল। সে যে ছেলেটাকে কৃপণ ভেবেছিল, সেই ছেলেটা নীরবে তার স্বপ্নের জন্য নিজের সব খরচ বন্ধ করে দিয়েছে। তার ইকোনমিক্সের সব থিওরি এক মুহূর্তে ভেঙে গেল। তার ইমোশনাল ডেটাকে অনুরাগের লজিক এমনভাবে বিশ্লেষণ করবে তা সে ভাবতেই পারেনি। অনুরাগ, তুমি কেন আমাকে আগে বলনি? আমি তোমাকে কত খারাপ খারাপ কথা বলেছি। আমি তোমার উপর ট্রাস্ট ডেফিসিট তৈরি করেছি, আর তুমি আমার ভবিষ্যতের জন্য এত বড় বাজেট অ্যালোকেশন করেছো। অনুরাগ রিয়ার চোখের জল মুছে দিয়ে বলল, আমি বলতে চাইনি, কারণ আমার লজিক বলেছিল যদি তুমি জানতে তবে তুমি ওই টাকা নিতে না। আর এই রাগ, এই ঝগড়া, এটাই আমাদের টক্সিক লাভ লুপ। আমি তোমার রাগ আর হাসি দুটোকেই ভালোবাসি। আমি জানি তুমি রাগ দেখালেও ভালোবাসো। এটাই আমাদের সম্পর্ক অর্থনীতি। রিয়া অনুরাগকে জড়িয়ে ধরা মাত্রই তার ইগো, তার রাগ সব এক লহমায় শেষ। তুমি একটা রাম গরুর ইচ্ছানা। তোমার এই হিডেন ভেরিয়েবলটা এত গুরুত্বপূর্ণ ছিল। আমি দুঃখিত, আমি তোমাকে বুঝতে পারিনি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় গ্রিন ফ্ল্যাগ। না, ওই চকলেটটা খাও আর মাথা ঠান্ডা করো, কিউটি পাই। রিয়া হেসে ওঠে। সত্যি, এখন সে বুঝতে পারে ওই বিলাসবহুল ক্যাফেতে নয়,
এই নিরিবিলিতেই আসল শান্তি, আসল ভালোবাসা। এদিকে সাগর আর সোহিনী তাদের টেবিলে বসে কফি খাচ্ছিল। আমি রিয়াকে নিয়ে ভেবে ভুল করেছিলাম। ও হয়তো অনুরাগের কাছেই খুশি থাকবে। আমি বুঝতে পারিনি ওর কাছে ইমোশনাল ইনভেস্টমেন্টের চেয়ে ফিনান্সিয়াল কমিটমেন্ট বেশি গুরুত্বপূর্ণ। তুমি ঠিকই বুঝেছো সাগরদা, রিয়ার কাছে অনুরাগই গুরুত্বপূর্ণ। অনুরাগের ওই রাগ, ওই গাম্ভীর্য হই রিয়ার অ্যাটেনশন ডিম্যান্ড। আর অনুরাগও জানে রিয়াকে রাগিয়ে সে সবচেয়ে বেশি প্রফিট পায়। এটা ওদের নিজস্ব টক্সিক লুপ। আর তুমি তুমি তো অনুরাগকে ভালোবাসো। আমি ভালোবাসলেও আমার লজিক বলে অনুরাগের জীবনে আমি শুধু একটি সাপোর্টিং ফাংশন, আর রিয়া হলো কোর অ্যালগরিদম। আর আমি কখনোই অনুরাগের কোড ক্র্যাশ করতে দেব না। আমি বরং তাদের এই টক্সিক লুপের বাইরে থেকে তাদের সম্পর্ক মনিটর করব। আর এটাই আমার লজিক্যাল পজিশন। অনুরাগ আর রিয়া যখন পার্ক থেকে ফিরছিল তখন তাদের হাতে হাত। রিয়া বলল, শোনো অনুরাগ, তোমার সঞ্চয় আমার কাছে খুব মূল্যবান। কিন্তু একটা কথা, আজ থেকে ডেট হবে, কিন্তু সেই ডেটগুলোতে তোমার ওই কৃপণ মানসিকতা চলবে না। আমরা মাঝে মাঝে হাই ভ্যালু এক্সপিরিয়েন্সে ইনভেস্ট করব। তোমার এই ফান্ডিং প্ল্যানে আমিও টাকা যোগ করব। এটা হবে আমাদের সম্পর্কে জয়েন্ট অ্যাকাউন্টিং। অনুরাগ হেসে রিয়ার কপালে একটা চুমু খেল। ঠিক আছে আমার কোর অ্যালগরিদম, কিন্তু ঝগড়া কিন্তু চলবে, কারণ তোমার হাসি দেখতে আমার খুব ভালো লাগে। অবশ্যই চলবে। আমারও তোমার ওপর রাগ দেখাতে না খুব ভালো লাগে। এখন চলো ওই সাগরদার সামনে গিয়ে তোমার গ্রিন ফ্ল্যাগ কমিটমেন্টটা দেখিয়ে দিই। তারা দুজনেই হাসতে হাসতে ক্যাম্পাসের দিকে চলল। তাদের টক্সিক লাভ লুপ এখন এক মজবুত গ্রিন ফ্ল্যাগ কমিটমেন্টে পরিণত। কলেজ জীবনের শেষ কয়েকটা দিন। রিয়া তার ডিপ্লোমা কোর্সের জন্য অন্য শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনুরাগের ফাইনাল প্লেসমেন্ট ইন্টারভিউ শুরু হয়েছে। দুজনের জীবনেই এখন চরম চাপ, কিন্তু তাদের ঝগড়া সেই চাপকে আরও বাড়িয়ে তুলেছে। একদিন বিকেলে অনুরাগ ল্যাবে বসে ইন্টারভিউর জন্য একটি জটিল কেস স্টাডি বিশ্লেষণ করছিল। রিয়া সেখানে এসে ঢুকল, হাতে তার ডিপ্লোমা কোর্সের কাগজপত্র। অনুরাগ, শোনো, আমি ভাবছিলাম আমরা একটা কাজ করি। কি, আবার কোনো এডিটেশনাল এক্সপেন্ডিচার? না, এটা একটা নতুন রিস্ক অ্যানালাইসিস মডেল। যেহেতু আমি অন্য শহরে যাচ্ছি এবং তোমার কোথায় প্লেসমেন্ট হবে তা আমরা জানি না, তাই আমি ভাবছি আমরা একটা ট্রায়াল সেপারেশন শুরু করি। কি বললে? ট্রায়াল সেপারেশন? এটা কি ধরনের ইকোনমি গার্বেজ দিয়া? আহা, শোনো তো, আমাদের সম্পর্কটা যদি সত্যি কোর অ্যালগোরিদম হয়, তবে এই মার্কেট সেপারেশনের ধাক্কাও তাকে সহ্য করতে হবে। 1 মাস আমরা কথা বলবো না, দেখব এই দূরত্বে আমাদের টক্সিক লাভ লুপটা ঠিক থাকে কিনা। এটা আমাদের সম্পর্কের সিস্টেম স্টেবিলিটি টেস্ট। তোমার মাথা ঠিক আছে? তুমি আমার ভালোবাসা নিয়ে গ্যাম্বলিং খেলতে চাইছো? আমি তোমাকে ভালোবাসার জন্য আমার পুরো ফিউচার ফান্ডিং প্ল্যান পাল্টে দিলাম, আর তুমি আমার কাছে ট্রায়াল সেপারেশনের প্রস্তাব নিয়ে এসেছো? এটা তোমার জীবনের সবচেয়ে বড় ইমোশনাল রেড ফ্ল্যাগ রিয়া। না, এটাই আমাদের সবচেয়ে বড় গ্রিন ফ্ল্যাগ হতে পারে। যদি এইটুকু চাপ আমাদের সম্পর্ক সহ্য করতে না পারে, তাহলে ভবিষ্যতে যখন সত্যিকারের বড় কোনো সমস্যা আসবে, তখন আমরা কিভাবে সামলাবো? আর তুমি ভয় পাচ্ছ কেন? তুমি কি মনে করো দূরত্ব তৈরি হলে আমি অন্য কারোর সঙ্গে ইনভেস্টমেন্ট শুরু করব? আমি তোমার ইকোনমিক ব্রেন প্রসূত ডিসিশন নিয়ে ভয় পাই। তুমি একটা ফালতু ছেলেকে নিয়ে ডেটে যেতে পারো, আর তোমার এই র্যান্ডম ইনপুট আমার জন্য চরম বিপজ্জনক। তুমি যদি এই সেপারেশনের সময় অন্য কাউকে খুঁজে পাও, তাহলে আমার এই পুরো রিলেশনশিপ ইনভেস্টমেন্টের কি হবে? তোমার এই ডাউটফুল মাইন্ডসেটটাই না টক্সিক। আমি তোমার কাছে কোনো কমোডিটি নই যে আমাকে স্টক মার্কেটের মতো বন্ধ করে রাখতে হবে। তুমি যদি আমাকে বিশ্বাসই না করো, তাহলে আমাদের মধ্যে এই লাভ লুপের কোনো মূল্যই নেই। অনুরাগ, তোমার সিস্টেম অ্যানালিসিসের নোটস। বাহ, দেখো, তোমার সাপোর্টিং ফাংশন সময় মতো হাজির। হয়তো তুমি এই চাইল্ড সেপারেশন ইচ্ছে করেই করেছ, যাতে তুমি শৈলীর সঙ্গে তোমার লজিকের বন্ধন আরও দৃঢ় করতে পারো। তোমার উদ্দেশ্য আমার কাছে এখন সম্পূর্ণ পরিষ্কার। তুমি একটা টক্সিক টিচার। রিয়া, এবার তুমি বাড়াবাড়ি করছো। সোহিনী শুধু আমাকে সাহায্য করছে, আর তুমি
তুমি তো কালো সাগরদার সঙ্গে হাসতে হাসতে কথা বলছিলে। সাগরদার সঙ্গে কথা বলা আমার অধিকার, কিন্তু তুমি সোহিনীকে নিয়ে আমার অনুপস্থিতিতে তোমার ভবিষ্যৎ কোডিং করতে চাইছো। তোমার ইকোনমিক সাসপেকশন আমার সহ্য হচ্ছে না। আর কি বললে? সাগরের সাথে কথা বলা তোমার অধিকার? মারধর খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, তাই না? আর হ্যাঁ, আমি এই ট্রায়াল সেপারেশনের প্রস্তাব ঘৃণা করি। এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং ঝুঁকিপূর্ণ। রিয়া তখন অনুরাগের কাছ থেকে ঘুরে তার ডিপ্লোমা কোর্সের কাগজগুলো মেঝেতে ফেলে দিল। ঠিক আছে, তাহলে ঝগড়া চলুক, কিন্তু আমি অন্য শহরে যাচ্ছি, আর তুমি তোমার লজিক নিয়ে এখানেই থাকো। রিয়া দ্রুত ল্যাব থেকে বেরিয়ে গেল। সোহিনী হতবাক হয়ে মেঝেতে পড়ে থাকা কাগজগুলোর দিকে তাকালো। অনুরাগ, আমার মনে হয় তোমার এই রাগটা এখন কাজের ক্ষতি করবে। তুমি রিয়ার ব্যাপারটা ইগনোর করো, ইন্টারভিউতে মনোযোগ দাও। আমি ইগনোর করতে পারছি না সোহিনী। ও আমার জীবনের কোড অ্যালগরিথাম। ওকে ইগনোর করলে আমার পুরো সিস্টেম ক্র্যাশ করবে। কিন্তু ওর ওই ট্রায়াল সেপারেশনের প্রস্তাবটা আমাকে আঘাত করেছে। হয়তো রিয়া ঠিকই বলেছে, দূরত্বের কারণে যদি ওর জীবনে নতুন কোনো বেটার অল্টারনেটিভ আসে, তবে তোমার হাই ইনভেস্টমেন্ট ব্যর্থ হবে না তো? সোহিনীর এই কথাগুলো অনুরাগের সন্দেহকে আরো উস্কে দিল। সে রিয়ার পিছনে ছুটে গেল না, কিন্তু তার চোখ তখনও ল্যাবের দরজার দিকে। তার মনে তখন এক তীব্র দ্বন্দ্ব, লজিক না প্রেম। রিয়া, আমি তোমাকে প্রমাণ করব আমার ভালোবাসা তোমার সব অর্থনৈতিক পরীক্ষার ঊর্ধ্বে। রিয়া ক্যাম্পাসের গেটে এসে দাঁড়ালো। তার মুখে তখনও রাগ, কিন্তু মনে তীব্র কষ্ট। সে জানত অনুরাগের রাগ ছিল তার প্রতি তীব্র ভালোবাসার বহিঃপ্রকাশ। সে ইচ্ছে করে এই ট্রায়াল সেপারেশনের ইমোশনাল বোম ফেলেছিল, যাতে অনুরাগ তার গুরুত্ব বোঝে। তুমি আমাকে টক্সিক বলো, কিন্তু তোমার এই রাগই আমার কাছে সবচেয়ে বড় গ্রিন ফ্ল্যাগ। এখন দেখা যাক তোমার লজিক জেতে নাকি আমার প্রতি তোমার আবশ্যিক আকর্ষণ। রিয়ার ডিপ্লোমা কোর্সের জন্য অন্য শহরে যাওয়ার দিন। বিকেল গড়িয়ে সন্ধ্যা। রিয়া তখনও হোস্টেল ছেড়ে বেরোয়নি, কারণ তার মন বলছিল অনুরাগ আসবে। কিন্তু অনুরাগ আসেনি। সে তার ট্রায়াল সেপারেশনের প্রস্তাব মেনে নিয়েছে। এটাই তার প্রমাণ। অসহ্য! আমি কি সত্যি এই ছেলেটাকে নিয়ে ভুল করেছিলাম? সে কি শুধু তার লজিক নিয়েই থাকবে? আমার জীবনের সবচেয়ে বড় ইমোশনাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের দিনেও কি সে তার জেদ ধরে বসে থাকবে? এটাই কি সেই টক্সিক রিলেশনশিপ? রিয়া অবশেষে মন খারাপ করে ব্যাগ টেনে হোস্টেল থেকে বেরোলো। সে জানে এই নীরবতা অনুরাগের রাগ নয়, বরং তার চরম জেদ, যা তার লজিকের কাছে প্রেমের থেকেও বেশি মূল্যবান। বাস স্ট্যান্ডে রিয়া একা বসেছিল। তখনই তার পাশে এসে দাঁড়ালো সাগর। রিয়া, আমি জানি তুমি একা যেতে চাইবে না। প্লিজ, তোমার আর অনুরাগের মধ্যে যা হয়েছে ভুলে যাও। আমি তোমার সঙ্গে স্টেশনে যাচ্ছি। তোমার এই ইমোশনাল ডেফিসিটের সময় তোমার পাশে থাকাটা আমার কর্তব্য। এই সুযোগে আমি আমার ইমোশনাল ইনভেস্টমেন্ট করতে চাই। ধন্যবাদ সাগরদা, কিন্তু আমার এই ইমোশনাল ডেটা এখন এতটাই এলোমেলো যে সেটা কোনো ইন্টারেস্ট রেট দেবে না। আর আমার জীবনে এখন আর কোনো ইনভেস্টমেন্টের দরকার নেই। সাগর তখন রিয়ার হাত ধরতে গেল। ঠিক সেই সময়ই একটা পরিচিত মোটর সাইকেলের তীব্র ব্রেকের শব্দ শোনা গেল। অনুরাগ এসে পৌঁছালো। তার চেহারা শান্ত গম্ভীর, তার চোখের দৃষ্টিতে ছিল এক দৃঢ় সংকল্প। বাইক থামিয়ে এসে সাগরকে এক পলক দেখল, তারপর রিয়ার দিকে তাকালো। সাগর, আমার মনে হয় তোমার ইকোনমিক রিস্ক অ্যানালিসিস বলছে এই মার্কেটে তোমার আর কোনো ইনভেস্টমেন্ট অপরচুনিটি নেই। তুমি তোমার বাইক নিয়ে যেতে পারো। সাগর কিছু বলার আগেই অনুরাগ রিয়ার দিকে ঘুরে দাঁড়ালো। তার হাতে একটি সুন্দর ছোট্ট প্যাকেজ। রিয়া সেন, তোমার ট্রায়াল সেপারেশনের প্রস্তাব আমি ঘৃণা করি, কারণ সেটা ছিল আমার ওপর তোমার অবিশ্বাস। কিন্তু আমি তোমার এই সিস্টেম স্টেবিলিটি টেস্টে চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তবে আমার শর্তে। রিয়া অবাক হয়ে তাকিয়ে রইল অনুরাগের দিকে। তোমার জীবনের কোনো কিছুই আর এলোমেলো হবে না। এটা তোমার জন্য আমার তৈরি লং ডিস্টেন্স ইনভেস্টমেন্ট মডেল। অনুরাগ প্যাকেজটি রিয়ার হাতে দিল। ভেতরে ছিল একটি সুন্দর ডিজাইন করা স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচ শুধু সময় দেখাবে না, এটা তোমার লাইভ ডেটা ফিড। আমি তোমার ইকোনমিক্সের থিওরিকে সম্মান করি, তাই আমাদের এই নতুন সম্পর্কটাকে আমি একটা মডেল হিসেবে ডিজাইন করেছি। এর নাম
গ্রিন ফ্ল্যাগ ট্র্যাকার, রিয়া অনুরাগ LTIM। রিয়া হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। শোনো রিয়া, এই ওয়াচটা আমার ল্যাবের সার্ভারের সঙ্গে যুক্ত। এতে 3টে প্রধান ফাংশন আছে যা আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখবে। 1, ইমোশনাল হেলথ ট্র্যাকার। যখনই তোমার হৃদস্পন্দন অস্বাভাবিক বেশি হবে, মানে তুমি হয় খুব রেগে আছো বা খুব খুশি আছো, আমার ফোনে একটি ক্রিটিক্যাল ডেটা অ্যালার্ট আসবে। ঝগড়া হলেও আমার লজিক বুঝবে তোমার মনোযোগ দরকার। 2, সেভিং মনিটর। আমাদের জয়েন্ট অ্যাকাউন্টিংয়ের ডেটা এই ওয়াচেই দেখা যাবে। তুমি অন্য শহরে থাকলেও আমরা একসাথে টাকা জমাতে পারবো। তোমার কোনো খরচ অযৌক্তিক নয়, শুধু অ্যালোকেশন দরকার। 3, নট সোহিনী ফেস টাইম বাটন। এই বাটনে একবার ক্লিক করলে সরাসরি আমার ভিডিও কল যাবে। কোনো টেক্সট মেসেজ নয়, সরাসরি তোমার মুখের হাসি বা রাগ আমি দেখতে পাবো। কোনো ট্রায়াল সেপারেশন নয়, আমাদের থাকবে জিরো কমিউনিকেশন গ্যাপ। আমার লজিক বলছে কোনো কোর অ্যালগোরিদমকে একা ছেড়ে দিলে সেটা খারাপ হতে পারে। তাই এই ওয়াচটা তোমাকে মনে করাবে আমি তোমার থেকে দূরে থাকলেও আমার লজিক সবসময় তোমার ইমোশনাল ডেটাকে মনিটর করছে। এটাই আমার গ্রিন ফ্ল্যাগ কমিটমেন্ট। রিয়া আর চোখের জল ধরে রাখতে পারল না। তার সব রাগ, সব ইগো ভেঙে গেল। এই ছেলেটাকে সে কৃপণ বলেছিল, টক্সিক বলেছিল, কিন্তু নীরবে তাদের দূরত্বের সমস্যার জন্য একটি নিখুঁত সিস্টেম সলিউশন করে দিয়েছে। এই লজিক্যাল প্রেমের কাছে তার সব ইমোশনাল থিওরি ফেল। অনুরাগ, তুমি একটা অসভ্য। আমি তোমাকে ট্রায়াল সেপারেশনের প্রস্তাব দিয়েছিলাম, আর তুমি কিনা আমার জন্য পুরো একটা কাস্টম অপারেটিং সিস্টেম তৈরি করে দিলে। এই জন্য তোমার ওপর আমার এত রাগ হয়, কারণ তুমি সবসময় আমার চেয়ে এক ধাপ এগিয়ে থাকো। আমি এই লং ডিস্টেন্স ইনভেস্টমেন্ট মডেল গ্রহণ করলাম। রিয়া অনুরাগের বাইকের দিকে এগিয়ে গেল। এখন চলো, এই ওয়াচটা সেট করে আমাকে স্টেশনে দিয়ে এসো। আর শোনো, এখন থেকে ঝগড়া চলুক, কিন্তু যখন আমার হৃদস্পন্দন বাড়বে তখন তোমার লজিক যেন আমাকে একটা ভার্চুয়াল হাগ পাঠায়। অনুরাগ হাসল, সেই হাসি যা ছিল তাদের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ভ্যালু। ঠিক আছে আমার টক্সিক কোর অ্যালগোরিদম, চলো। অনুরাগ রিয়াকে নিয়ে বাইকে করে স্টেশনের দিকে রওনা হলো। সাগর দূর থেকে এই দৃশ্য দেখল। তার মুখের হতাশা দূর করে সে সোহিনীর দিকে গেল, যে তখন একটি কফি শপে বসেছিল। সোহিনী, আমার মনে হয় আমাদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি ব্যর্থ হয়েছে। অনুরাগের কোর অ্যালগোরিদম ফিক্স হয়ে গেছে। হ্যাঁ সাগরদা, অনুরাগের লজিক আর রিয়ার ইমোশন, এই দুজনের টক্সিক লুপের কোনো সাবস্টিটিউট নেই। আমার লজিকও এখন এটা মেনে নিয়েছে। তাহলে এখন কি হবে? এখন আমরা দুজনেই তাদের জীবনের সাপোর্টিং ফাংশন হিসেবে থাকব। দূরত্ব বাড়লেও অনুরাগ আর রিয়ার এই সম্পর্ক এখন আরও মজবুত। আর এটাই তাদের পারফেক্ট অ্যালগোরিদম। অনুরাগ আর রিয়ার সম্পর্কের এই নতুন অধ্যায় শুরু হলো। টক্সিক লাভ লুপ থেকে লং ডিস্টেন্স ইনভেস্টমেন্ট মডেলে রূপান্তর। তাদের ঝগড়া থামবে না, কিন্তু এখন সেই ঝগড়া হবে আরও শক্তিশালী গ্রিন ফ্ল্যাগ কমিটমেন্টের প্রতীক। শেষ হলো আমাদের আজকের গল্প হাসতে তোমায় হবেই দ্বিতীয় পর্ব। আজকের গল্পে অভিনয় করেছে মিনহাজুল, অদ্রিজা, রাজ চক্রবর্তী, অঙ্কিতা, সুচিস্মিতা, অতনু, বর্ণালী। আমাদের প্রচ্ছদ, এডিটিং এবং আবহ নির্মাণে সৌম্যদীপ, আকাশ, মিনহাজুল। বিশেষ সহায়তা শ্রমণ। গল্পের কথক, সূত্রধার এবং পরিচালনায় আমি অচ্যুতা। না, রিয়া আর অনুরাগের প্রেম কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের ওদের প্রেমের আরও গপ্প শোনানোর বাকি আছে। খুব শীঘ্রই তৃতীয় পর্ব নিয়ে হাজির হব আমরা। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।